আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটাবাটির ঝামেলা ছাড়া শামি কাবাব রেসিপি। খুব সহজেই কিভাবে ঘরে কম সময়ের মধ্যে বাটাবাটির ঝামেলা ছাড়া শামি কাবাব তৈরি করবেন, আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই শামি কাবাব রেসিপিটি রেস্টুরেন্টের স্বাদে যেই কাবাব পাওয়া যায় সে ঠিক একই স্বাদে আপনাদের এই কাবাব রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কাবাব তৈরির জন্য আমি নিয়েছি প্রথমে 250 গ্রাম পরিমাণ বুটের ডাল। এগুলোকে আমি 2 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর নিয়েছি আমি এখানে 1200 গ্রাম পরিমাণ গরুর মাংস। এগুলোকে ভালো করে ধুয়ে 1 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রেসার কুকার না থাকে তাহলে যেই কোনো পাতিলে আপনারা সিদ্ধ করতে পারেন। খুব তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিতে পারেন 1 টেবিল স্পুন পরিমাণ পেঁপে বাটা বা 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, বা সাথে দিয়ে দিতে পারেন 1 টিস্পুন পরিমাণ সুগার। এতে করে মাংসটা আপনাদের খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর প্রেসার কুকারে দিলে এগুলোর প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ আদা পেস্ট, তার ডাবল পরিমাণ দিয়ে দেব আমি রসুন পেস্ট। তারপর দিয়ে দিচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি 3 টিস্পুন পরিমাণ লবণ বা স্বাদ মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ টালা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা এলাচি, দারুচিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি কাবাব মশলা প্রায় 2 টেবিল স্পুনের মতো। আমি এখানে অর্ধেক মশলা রান্না করার সময় অ্যাড করছি, আর অর্ধেকটা আমি পরে অ্যাড করব। এখানে আমি প্রায় 500 ml পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপরে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো বয়েল করে নেব। 15 মিনিট পরে মুখটা খুলে দেখুন মাংসটা আমার এরকম বয়েল হয়ে গিয়েছে। আর পানি যখন এই পরিমাণ থাকবে তখন আমি দিয়ে দিব এখানে যে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালগুলো, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এগুলোকে আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু বয়েল হতে হবে। বয়েল হওয়ার পরেই কিন্তু ডালগুলোকে দিয়ে আবার বয়েল করতে হবে, নাইলে কিন্তু আপনাদের ডালগুলো বেশি নরম হয়ে যাবে আর মাংস শক্ত রয়ে যাবে। এতে করে আগেই মাংসগুলোকে বয়েল করে নিতে হবে। তারপরে আবার মুখ বন্ধ করে দিচ্ছি। মুখ বন্ধ করে ডাল সহ মাংসকে আমি আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত বয়েল করে নেব মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম দেওয়া যাবে না, এতে করে নিচে দিয়ে পুড়ে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপর যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিয়ে মুখটা খুলে এগুলোকে ঠান্ডা হতে দিব। মাংস কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করলে কিন্তু ম্যাশ হয় না। এগুলো যখন লাইট ওয়ার্ম থাকবে তখনই এগুলোকে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে হবে। প্রেসার কুকারে বয়েল করার কারণে মাংসগুলো দেখুন হাত দিয়ে চাপ দিলে এরকম আইস আইস হয়ে খুলে যায়। আর শামি কাবাবের কিমার মাংসগুলো কিন্তু এরকম আইস আইসে হতে হয়। শামি কাবাবের কিমা কখনোই মিহি কিমা হয় না, এটা আইস আইস থাকে এবং তখন খেতে শামি কাবাব খুবই ভালো লাগে। আর আস্ত এলাচি, দারুচিনিগুলো আমি বেছে তুলে ফেলে দিয়েছি এবং এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা শিলপাটাতে এগুলোকে পিষার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে আপনারা শিলপাটাতে পিষে নেবেন, এতে করে খেয়াল রাখবেন মাংসের আইসটা যেন নষ্ট না হয়ে যায় বা মিহি হয়ে যেন না যায়, শুধু ম্যাশ হয় এরকম করে পিষে নিতে হবে। আর এর জন্য আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজকে ভালো করে চিপে পানিটা
ফেলে দিয়েছি, কারণ এই কাবাবগুলোকে আমি সংরক্ষণ করব। যদি সংরক্ষণ না করেন তাহলে আপনারা পেঁয়াজটাকে চিপতে হবে না, এমনিতেই দিয়ে দিতে পারেন। যদি সংরক্ষণ করতে চান তাহলে একে চিপে পানিগুলো ফেলে দেবেন। তারপর 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা কাবাবের জন্য খুবই প্রয়োজনীয়, এর স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দিলাম আমার যে কাঁচা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি এর পরিমাণ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে রেস্টুরেন্টের স্বাদটার মতো স্বাদ আসে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সুগার। দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল স্পুন পরিমাণ কাবাবের মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি হচ্ছে মেথি পাতাগুলোকে শুকিয়ে যেই মশলাটা হয় সেটাই হলো কাসুরি মেথি। 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনাদের বাইন্ডিংটা আরও অনেক ভালো হবে। আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব হাত দিয়ে। হাতে আপনারা গ্লাভস পরে নিতে পারেন, তবে যে কোনো খাবার ধরার আগে 20 সেকেন্ড যদি আপনারা কড়াইয়ের নিচে হাতটাকে ধুয়ে নেন, এতে করে হাতে আর কোনো ব্যাকটেরিয়া থাকে না, কোনো জার্মস থাকে না, জার্ম ফ্রি হয়ে যায়, তখন খাবার ধরলে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। ম্যাশ হওয়ার পরে এখন কিমাগুলোকে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। ঠিক হাতের মুঠ অনুযায়ী আপনারা এরকম 1 মুঠা নিয়ে গোল করে এগুলোকে কাবাবের শেপ করে তৈরি করে নেবেন। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে, যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু এগুলোকে আপনারা যখন ফ্রাই করতে যাবেন তখন কিন্তু এগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো একটু আইস কিমাগুলো। এভাবে তৈরি করে নিয়েছি এবং আপনাদের দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটাও তৈরি করে দেখাচ্ছি কিভাবে কাবাবটাকে তৈরি করতে হবে এবং কিভাবে শেপ দিতে হবে। আপনারা যে কোনো শেপে রাখতে পারেন, এরকম চ্যাপটা করেও নিতে পারেন, গোল করেও রাখতে পারেন, লম্বা করেও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এগুলোকে কিছু ফ্রাই করে দেখাবো এবং কিছু কিভাবে আমি সংরক্ষণ করব একেবারে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে ফ্রাই করে দেখাচ্ছি আমার কাবাবগুলো ভাজার পরে কেমন হচ্ছে। এর মধ্যে একটা টিপস আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি তেলটা যখন গরম হতে দিয়েছিলাম, আমি তেলটা গরম হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে টেস্ট করে দেখিয়েছি আপনাদেরকে, সেটা হয়তো খেয়াল করেছেন। আর নিচের অংশটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিবেন। কাবাব কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করবেন না, এতে করে কাবাবগুলো ভেঙে যাবে তেলের মধ্যে, তখন আর দেখতে ভালো লাগবে না। খুবই আলতো হাতে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ডুবো তেলে না ভেজে আপনারা তাওয়া তেলে ভাজলে খুবই ভালো হবে শামি কাবাব। আর আমি ডেকোরেশনের জন্য একটা শসাকে কেটে নিচ্ছি এবং শসাটাকে আমি কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটা কাঁটা চামচ দিয়ে আস্ত শসাটাকে আমি একটু ক্র্যাক করে নিয়েছি, আর ছুরির সাহায্যে শসাটাকে একটু তেসরি করে রেখে তারপরে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। দেখুন তখন দেখতে শসাটার কাটিংটা কতটা সুন্দর দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। দেখুন খুবই দেখতে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, মনে হচ্ছে যেন পাতা এরকম শেপটের হয়ে গিয়েছে। তারপর আমি ডিশের চারপাশে একটু ডেকোরেট করে দেখিয়ে দিচ্ছি। এই ফাঁকে দিয়ে আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু সময় লাগে না সালাদ ডেকোরেশন করতে বা সালাদগুলোকে কেটে নিতে। আমার প্রায় 2 মিনিট সময় লেগেছে। কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই ফাঁকে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার কাবাবগুলো কেমন হয়েছে। খুবই মজাদার, এগুলো খেতে যেমন ক্রিস্পি হয়েছে
ভিতর উপরটা যেমন ক্রিসপি, ভিতরটাও তেমনি মজাদার, খুবই মজাদার। আপনারা অবশ্যই আমার মশলা রেসিপিটা দেখবেন এবং মশলা রেসিপিটা দেখে তৈরি করে যদি আপনারা এই কাবাবগুলো তৈরি করেন বা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে এইরকমভাবে কাবাবগুলো তৈরি করেন, দেখবেন কতটা মজা হয়। খুবই মজাদার, একেবারে রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই কাবাব রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবং এই কাবাবগুলোকে আমি ফ্রাই করেছি, এগুলো এরকম আঁশ থাকার কারণে দেখতে এরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে আমি সংরক্ষণ করছি। আপনারা এরকম একটা পরিষ্কার বক্সে রেখেও এগুলোকে সংরক্ষণ করতে পারেন, আবার জিপ লক বক্সও আছে, সেগুলোতে রেখেও আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি যেভাবে সংরক্ষণ করি সেই ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বক্সের মধ্যে এভাবে রাখছি আর ফয়েল পেপার দিয়ে উপর দিয়ে লেয়ার করে আমি রাখি, কারণ তখন স্টোরেজের পরে আমি এগুলোকে যখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিই তখন নেওয়ার সময় আমার একটু সুবিধা হয়। আমি যখন যতটা খুশি নিতে পারি। আর একসঙ্গে যদি রেখে দেন তাহলে এগুলো একসঙ্গে ক্রিস্টালাইজ হওয়ার সম্ভাবনা থাকে, তখন নিতে একটু কষ্ট হয় বা বাইরে অনেকক্ষণ রেখে তারপরে বরফটাকে একটু নরম করে আপনারা নিতে হয়। এভাবে যদি রাখেন তাহলে আপনাদের বরফগুলোকে নরম করে আর নিতে হবে না, গলিয়েও নিতে হবে না, সাথে সাথে বের করে সাথে সাথে আপনারা নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপি এবং আমার এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।